পিচঢালা রাস্তা অতিক্রম করে জঙ্গলের আঁকাবাঁকা সরু পথ ধরে পাশের লম্বা মূর্তির মতো ভয়ঙ্কর দেখতে গাছগুলোকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে জিপটি ক্রমাগত। এবড়ো খেবড়ো রাস্তার ঝাঁকুনির সাথে সমান তালে কাঁপছে ডক্টর মালিহার গরম। কপালের পাশ দিয়ে সরু শীতল ঘামের রেখা বইয়ে চলছে। যুবথুবু হয়ে কাঁপতে থাকা গরম একদম প্যাসেঞ্জার সিটের যথাসম্ভব নিজেকে আড়াল করে লেপ্টে আছে। উদ্বিগ্নতায় ঠাসা ডক্টর মালিহার ফর্সা মুখ। সবেমাত্র ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে ইন্টার্নিং শেষ করে ল্যাব 8 হসপিটালে জয়েন করেছে ডক্টর মালিহা। ডিউটি শেষ করে বাসায় ফেরার জন্য বের হলে রাস্তা থেকে তাকে এক প্রকার জোর করে তুলে আনে লুকাস। পাঁচ রাস্তায় গাড়ি থামিয়ে মাথায় গান পয়েন্ট করে তুলে নিয়ে আসে ক্ষমতা দেখিয়ে। আজকাল রোগী দেখতে নিয়ে যাওয়ার নতুন পন্থা মনে হয় এটা, তবে আর 4-5টা সাধারণ মানুষের মতো নয়। সুশীল সমাজের আড়ালে গড়ে তোলা নিজেদের অন্ধকার পাপ রাজ্যের অভিশপ্ত রাজাদের পন্থা এটা। এরা স্বাভাবিক জিনিসে অভ্যস্ত নয়। ওদের পাপাচারের জীবন তলিয়ে গিয়েছে বিষাদের ভারী ভারী বরফ খন্ডের গহ্বরে, যা হয়তো সেই অতল থেকে কখনো উন্মোচন হবে না। কেউ কি আসবে আদতে, যে ঠান্ডা বরফের নিচে ঢাকা পড়া বিষাদের রাজাকে টেনে হিচড়ে বেড়ে করে এনে তার উষ্ণতায় খন্ড খন্ড বরফগুলো মোমের মতো গলিয়ে উষ্ণতার চাদরে জড়িয়ে রেখে ওম দিয়ে জাগিয়ে তুলবে জমে থাকা কোমল হৃদয়। বাগানবাড়ির মেইন গেটের সামনে এসে কালো জিপটি থামে। রিচার্ডের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি ভেতরে ঢোকানো নিষেধ। লনের পাশে গাড়ি সাইড করে রাখলো লুকাস। একজন কালো পোশাকধারী গার্ড দৌড়ে এসে ডোর হ্যান্ডেল টেনে খুলে দিয়ে উদীয়মান হয় তীর তীর করে কাঁপতে থাকা ডক্টর মালিহা। একদম অপর প্রান্তে কর্নারে গিয়ে জমে আছে গতি হারানো হৃদস্পন্দনে। লুকাস জানে মেয়েদের নরম গলায় কাজ হয় না। ডক্টর মালিহাকে টেনে গাড়ি থেকে বের করে রুক্ষ পুরুষালী কাঁধে তুলে নিল লুকাস। মার্সোলার লুকাসের দানবীয় কাঠের মতো শক্ত শরীরে ডক্টর মালিহার পাতলা নরম তুলতুলে শরীর লাগতেই ব্যথায় গুটিয়ে উঠল। কণ্ঠ গহ্বরে ভয় ভীতি সংকীর্ণতা দলা পাকিয়ে রাস্তা ব্লক করে রেখেছে। অতঃপর চেঁচাতেও পারছে না মালিয়া। তখন কাঁচের উপর দিয়ে হাঁটার কারণে পায়ের পাতার নিচের অনেকটুকু অংশ খুবই বিভৎস ভাবে কেটে গিয়েছিল এলিজাবেথের। কিছু কাঁচের অংশ একদম হাত দিতে গিয়ে বিঁধেছে সরাসরি। রিচার্ডের কোলে ঢলে পড়ার পর রিচার্ডকে উপরে নিয়ে গেলেও কোন রকম ট্রিটমেন্ট করেনি। বজ্র কণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে গিয়েছিল রাতে ফিরে যেন এলিজাবেথের পা সুস্থ দেখে। থরথর করে কাঁপতে থাকা মেয়েটার সকল রিচার্ডে চলে যাওয়ার পর এলিজাবেথের পা থেকে সকল কাজ বের করে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এলিজাবেথের পায়ের পাতা। মেয়েটার সকলে চোখের পানি ফেলছিল এলিজাবেথের এই করুণ দশা দেখে। রেশমা নার্সিং ইনস্টিটিউটে 2 বছর অধ্যয়নরত ছিল। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর টাকার অভাবে পড়া শেষ করতে পারেনি, তবুও ড্রেসিং করা শিখে গিয়েছিল 2 বছরে। লুকাস রিচার্ডের আড়ালে ড্রেসিং এর সামগ্রী এনে দিলে রেশমা সুন্দর করে এলিজাবেথের পা ড্রেসিং করে দেয়। তখনও জ্ঞান ফেরেনি এলিজাবেথকে বেডে সুন্দর করে শুয়ে দিয়ে মেয়েরা নিচে চলে আসে, যে যার মতো কাজে লেগে যায়। রেশমা এলিজাবেথের জন্য ভেজিটেবল স্যুপ বানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটু প্রোটিন ভিটামিনের দরকার। এমনিতেও কম কিছু যাচ্ছে মেয়েটার শরীরের উপর দিয়ে। এই 2 দিনে এলিজাবেথের মায়াবী চেহারার মায়ায় পড়ে গিয়েছে রেশমা। এলিজাবেথের ডাগর ডাগর আখিদয় বেয়ে যখন পাহাড় সমপরিমাণ কষ্টের একাংশ ফোটায় ফোটায় বের হয়, ভিতরে খুব ব্যথা অনুভূত হয় রেশমার। আসলে মাতৃমন্ত নিজের চোখের সামনে দেখতে পারছে না একটা মেয়ের এত কষ্ট। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পরই এলিজাবেথের জ্ঞান ফিরে। ইনজেকশন দেওয়ার ফলে পায়ের পাতার নিচের অংশে অনুভব করতে পারছিল না, কিন্তু মনের ভিতরের যন্ত্রণাগুলো জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল ওকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধোঁয়াগুলো বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস হয়ে, আর কার্নিশ বেয়ে ঝরে পড়ে আগুনের জ্বলন্ত লাভা। হঠাৎ করে অদ্ভুত ভাবে চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। উন্মাদের মতো হাসতে থাকে হতচেতন হারিয়ে। তাচ্ছিল্যের হাসিগুলো গেল না সাউন্ড প্রুফ রুমের বাইরে। ঠোঁটে প্রসারিত হাসি, অথচ গাল বেয়ে বইছে স্রোতের ধারা। ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণের মতো অদ্ভুত আচরণ করছে এলিজাবেথ। হাসতে হাসতেই উঠে বসলো। তারপর হঠাৎ করে মাথার চুল খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। লাস্যময়ী মেয়েটির কান্নার তোর শুধু ক্রমে ক্রমে বাড়তে থাকে। মেঘলা আকাশে বজ্রপাতের পর যখন আকাশ ভেঙে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে আর গাছ থেকে ঝরে পড়ে পাতা, সেভাবেই কাঁদতে থাকলো এলিজাবেথ। পুরুষালী রুক্ষ খসখসে হাতের দাগ চামড়ায় বসে গিয়েছে। হাতের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে এলিজাবেথের। একটার পর একটা কামড় বসাতে থাকলো হাতে। চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে আসে। এতেও ক্ষান্ত হয় না এলিজাবেথ। রক্ত ঝরে বিভৎস দেখতে হাত দিয়ে এলো পাথারে আঘাত করতে থাকে নিজের শরীরে। ফর্সা গালে ফোলা ফোলা আঙুলের ছাপে তলিয়ে যায়।
দেওয়ালে ঝুলিয়ে রাখা বিশাল আকৃতির হিংস্র ড্রাগনের পেন্টিংটি শুধু রাজসাক্ষী হয়েছিল এলিজাবেথের সেই উন্মাদনায়। একসময় নিজেকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এলিজাবেথ। জীবনের উপর আর অভিযোগ জানাতে ইচ্ছে করে না, হাঁপিয়ে গিয়েছে সে। জীবন চক্র তাকে আজ কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কাছের মানুষগুলোর কাছ থেকে এত কাঠিন্যতা আর নিজের ইজ্জত হারানোর বেদনা নিয়ে ভেতরে ভিতরে কুড়ে খেতে থাকে এলিজাবেথের। এই জীবন আর মেনে নিতে পারছে না সে। দিশেহারা হয়ে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। হঠাৎ নজরে আসে বেড সাইড টেবিলে রাখা একটা ইনজেকশন। এছাড়া পুরো কক্ষে আর তেমন কিছুই নেই আত্মঘাতী। রিচার্ড আগে থেকেই সব সরিয়ে ফেলেছিল। একটু আগেই ব্যথা কমানোর জন্য ইনজেকশন রেশমা এলিজাবেথকে পুশ করেছিল। অসাবধানতায় রুম পরিষ্কার করার সময় এটা বাদ পড়ে গিয়েছিল। এলিজাবেথের চোখ ঝলঝল করে উঠল খুশিতে। হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকলো ইনজেকশনের দিকে। চোখ মুখ অনুভূতি শূন্য, দেহে নামমাত্র প্রাণ আছে, তবে সেই প্রাণের মধ্যে বাঁচার কোনো তাগিদ নেই। মুক্তি চায় এই অভিশপ্ত ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা থেকে। শেষবারের মতো চোখ বুঝে কল্পনা করে নিল নিজের মা বাবাকে। কণ্ঠ বুঝে এলো কান্নায়, ফ্যাস ফ্যাস আওয়াজে বের করলো, আমি আসছি মম, ড্যাড। ইঞ্জেকশনের লম্বা সরু অংশটি চালিয়ে দেয় কবজির উল্টো পিঠের সবচেয়ে পাতলা চামড়ায়। তারপর 4 বার হাতের উপর চালায় সেই সরু সূচের মতো অংশ। হাতের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফিনকি দিয়ে ছিটকে গিয়ে রক্ত আছড়ে পড়ে ওর রক্তাভ মুখে। ঠোঁটের কোণে তখনও হাসির ঝলকানির। রক্তক্ষরণ বাড়তে থাকে, চোখের সামনে ঝাপসা হতে থাকে সকল কিছু। আশ্চর্যজনক ভাবে একটু ব্যথা অনুভূত হচ্ছে না এলিজাবেথের। শরীর ছেড়ে দেয় কটনের বালিশে। শূন্যে তাকিয়ে গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, অভিমানে জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন, বিদায় তোমায়। এই অভিশপ্ত আমার জন্য আর কষ্ট পেতে হবে না। মুক্তি তুমি। সহসায় চোখ বুজে এলো এলিজাবেথের। সুখ নিয়ে এসে সবার আগে এলিজাবেথকে এই অবস্থায় রেশমা দেখে। রেশমা চিৎকারের পরে সকল মেয়ে ছুটে আসে। রিচার্ড এলিজাবেথের এই অবস্থা দেখার পরও শক্ত হয়েছিল। এই যান্ত্রিক নিকৃষ্ট মানবের একটু খারাপ লাগাও কাজ করেনি এলিজাবেথের করুণ অবস্থা দেখে। অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। শূন্য দৃষ্টিতে জমেছিল ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কিরমিরে তাকিয়েছিল এলিজাবেথের নিথর দেহে। ইটালিয়ান লাইন ও ড্রাগন খচিত হাতের গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান মুষ্টিমেয় করে রাখার জন্য। রিচার্ডের ধারালো চিবুকে তাকাতেই শুকনো ঢোক গিলে নিল ন্যাসো আর লুকাস। তবে এলিজাবেথের অবস্থা বেগতিক দেখে আর চুপ করে থাকতে পারে না রেশমা। রিচার্ডের সামনে এসে দুহাত জোর করে হাঁটু ভেঙে বসে। কান্না মিশ্রিত গলায় আজহারির স্বরে আকুতি মিনতি করতে থাকে, স্যার দয়া করে কিছু করুন, ম্যাডামের শরীর ঠান্ডা হয়ে আসছে, এমন হলে মারা যাবে ম্যাডাম। রিচার্ড তখনও নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়েছিল শক্ত চোখে। অভিব্যক্তিতে প্রকাশ না পেলেও তার ভিতরের কোনো এক অজানা কারণে জ্বলন হতে থাকে এই লাশময়ী মেয়ের ধ্বংসযোগ্য চেহারায়। হনহনিয়ে নিচে নেমে আসে রিচার্ড। লুকাস অচেতন এলিজাবেথের দিকে একপাল তাকিয়ে রিচার্ডের পিছু পিছু যায় তপ্ত শ্বাস ফেলে। রিচার্ড সরাসরি গেল লিভিং এরিয়ায়। গোল করে সাজানো ড্রাগ থিমের সোফার মাঝখানে ছোট্ট টেবিলে থাকা সকল মদের বোতলগুলো ছুঁড়ে মারে মেঝেতে। ক্রোধ কোনোভাবেই কমাতে পারছে না। হতচেতন হারিয়ে যাচ্ছে, যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। মুহূর্তে সাজানো পরিবেশ ধ্বংসলীলায় পরিণত হয়। লুকাস এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে ন্যাশোর পাশে। রিচার্ডের উগ্র মেজাজের জন্য রিচার্ডকে বেশি ভয় পায় লুকাস। তবে ন্যাশোর ভাবভঙ্গি একদমই স্বাভাবিক এবং দৃষ্টিগম্ভীর। বডিগার্ডের পাশাপাশি ন্যাশো আর রিচার্ডের মধ্যে অদৃশ্য এক সম্পর্ক রয়েছে। দুজনেরই দুজনের ওপর রয়েছে অগাধ বিশ্বাস। না বললেও অবিশ্বাস্যকর ভাবে তারা একজন আরেকজনের মনের অভিব্যক্তি বুঝতে পারদর্শী। জমে যাওয়া মস্তিষ্ক আবারও মেতে ওঠে তার ধ্বংসলীলায়। উন্মাদনায় চারিপাশ ভস্ম করে দিচ্ছে রিচার্ড। ক্রোধে গিজগিজ করতে করতে ফিরে তাকালো লুকাসের দিকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দুটি চোখ দেখে শুকনো ঢোক গিলে লুকাস। কণ্ঠস্বরে জড়িয়ে আসে সেই পাশবিক পৈশাচিক বিধ্বংসী গর্জন। এক্ষুনি ডক্টর নিয়ে আসবে, সময় 20 মিনিট, এন্ড ইট মাস্ট বি আ লেডি ডক্টর। আটকে রাখা দম ছেড়ে মাথা নাড়িয়ে ব্যগ্র পায়ে বেরিয়ে পড়ল লুকাস। গভীর জঙ্গলে ঠেঙিয়ে লোকালয়ে যেতে সময় লাগে 15 মিনিট। অগত 1 মিনিট সময়ও ব্যয় করলো না। সোর্স লাগিয়ে দেয় সব থেকে কাছের হসপিটাল ও লেডি ডক্টরের খোঁজে। 40 মিনিট ধরে একই জায়গায় একই দৃষ্টিতে নত দৃষ্টি নিবিষ্ট করে আছে রিচার্ড। এখনো কপালের পাশের নীলচে রগগুলো ফোলা। অতি ফর্সা চেহারায় তীব্র ক্রোধে নিভে নিভে আগুনের উপর লাল অংশের আভা দিচ্ছে। চারিপাশে কাছের টুকরো টুকরো
অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অসাবধানতায় হেঁটে গেলেই পায়ের সর্বনাশ। বাইরে থেকে শোনা যাচ্ছে কোনো মেয়ের মৃদু গোঙানির শব্দ। জলহস্তির মতো অধিক ওজনের ভারী ভারী পা ফেলে এগিয়ে আসা ফুটস্টেপ লুকাস ডক্টর মালিহাকে কাঁধে নিয়ে লিভিং এরিয়ায় রিচার্ডের সামনে দাঁড়ালো। রিচার্ড করন্দনরত মেয়েটির দিকে এক পল তাকালো না পর্যন্ত, এমন ভাবে মাথা ঘুরিয়ে রেখেছে যেন খুবই নস্যি কিছু দেখলো পাপ। হাত নাড়িয়ে ইশারা দিল, লম্বা লম্বা কদমে সিঁড়ি ঠেঙিয়ে মাস্টার বেডরুমের দিকে গেল লুকাস। ডক্টর মালিহা তখনও লুকাসের পিঠে কিল ঘুষি দিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল। সরাসরি এলিজাবেথের সামনে গিয়ে কাঁধ থেকে নামালো লুকাস। মালিহার গায়ে তখনও হসপিটালের অ্যাপ্রন। রেশমা ডক্টর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথকে বুক থেকে বালিশে শুয়ে উঠে পাশে দাঁড়ালো। ডক্টর মালিহা এলিজাবেথের বিধ্বস্ত চেহারা দেখে আটকে ওঠে। মুখে গলায় হাতে শরীরে অজস্র আঘাতের চিহ্ন। তবে তার থেকেও বেশি বিস্মিত হয় এলিজাবেথের অন্যরকম চেহারা আর লাল চুল দেখে। এখন বুঝতে পারছে তাকে এভাবে তুলে নিয়ে আসার কারণ, আর এটাও বুঝতে পারে এটা কোনো সাধারণ লোক না। কান্নার তোর কমে এলো। এক মুহূর্তের জন্য পুরো ঘরে চোখ বোলায় ডক্টর মালিহা। দেওয়ালে ড্রাগনের ভয়ঙ্কর পেন্টিং দেখে শুকনো ঢোক গিলে নিচে তাকাতেই আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরে নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সাক্ষী হয়। ন্যাসো দু কাঁধে দুই মেয়েদের লাশ তুলছে। গলা শুকিয়ে আসে ডক্টর মালিহার। লুকাস চোখ রাঙানি দিতেই সম্বিত ফিরে পায়। তড়িঘড়ি করে এলিজাবেথের চিকিৎসা করতে থাকে। লুকাস আগে থেকে গার্ড দিয়ে সকল ঔষধ, ব্যান্ডেল, রিবন, গজ, আফতারি ফরসেপস, টুথ ফরসেপস, সিজর, পভিসেপস, হেক্সিসল স্পিরিট প্রয়োজনীয় সকল কিছু পাঠিয়ে দিয়েছিল। 4টি সেলাই লাগে এলিজাবেথের হাতে। ইনজেকশন সরু সুইচ অতি সূক্ষ্ম হওয়ায় ক্ষত তেমন গাঢ় হয়নি। কোনো এক ঘুরে পড়ে আবারও রিচার্ড উপরে আসে। দরজার কাছে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ, অব্যয় থরথর করা বিদ্বেষ। ডক্টর মালিহা কাজ শেষ করে উঠে দাঁড়ায়। পেছনে ফিরতেই রিচার্ডের সমুদ্রনীল চোখের সম্মুখীন হয়। উচ্চতায় 5 ফিট 7 হয়েও ঘাড় তুলে তাকাতে হলো রিচার্ডের দিকে। তবে তাকিয়ে থাকতে পারলো না সেই সমুদ্র নীল চোখ দুটোতে, যেখানে এখনো অযাচিত কারণে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। রিচার্ডের কাটকাট গলা। ইটস ওকে। লুকাস ডক্টর মালিহার ব্যাগ নিচ্ছিল পৌঁছে দেবে বলে। রিচার্ডের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে হাত থেমে যায়। ব্রু কুচকানো অবাক চোখে তেরছা নজরে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো আগে থেকেই ছোট ছোট চোখ করে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। ওর চোখে অসীম বিস্ময়। উপর নিচ মাথা নাড়ায় ডক্টর মালিহা। আউট অফ ডেঞ্জার নাও। আপনার ওয়াইফের প্রতি একটু যত্নশীল হবেন। বয়স কম, প্লাস খুবই দুর্বল উনি। শি ইজ নট মাই ওয়াইফ। রক্ষিতা হয় আমার, রক্ষিতা। গোমট পরিবেশ রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল। ডক্টর মালিহার সঙ্গোপন আতঙ্কে কেঁপে উঠল। কাঁপতে থাকে চোখের পাপড়ি জোড়া। সে নিজেও জানে না কেন রিচার্ডকে দেখে এলিজাবেথের হাজবেন্ড মনে হলো তার কাছে। হয়তো দুজনে একই সৌন্দর্যের পাল্লায়, তাই তো নিজের মতো ভেবে সরল মনে আর সকল পেশেন্টদের মতো অ্যাডভাইস দিয়েছিল। রিচার্ডের মেজাজ আজ করতে পেরে ন্যাসো দ্রুত ডক্টরকে আলগোছে নিয়ে বেরিয়ে যায়। ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চোয়াল। রেশমার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলে, লিভ। এলিজাবেথের নিস্তেজ মুখে এক পলক তাকিয়ে রেশমা চলে যায়। রেশমা চলে যেতেই দরজা আটকে দেয় রিচার্ড। ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। বেডের সাথে কাঁধের এক পাশ ঘেঁষে আদৌ ঝুঁকে বসলো এলিজাবেথের উপর। শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। কুটিল হাতে হাত রাখলো এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে থাকে। দৃঢ় হয় হাতের বাঁধন। অচেতন অবস্থায় নড়ে চড়ে। চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ ব্যথায়। ডাক্তারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, তবে তোমার কালারের সাথে যাবে না। চুপসে গেল লুকাসের মুখ। মাত্রই তারা দুজন ডক্টর মালিহাকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসলো। লুকাস ন্যাসোর মুখে এহেন কথা শুনে চোখ রাঙিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাইরে। ন্যাসো ঠোঁট কামড়ে হেসে স্পিড বাড়ায় গাড়ি। পর্দা ভিজিয়ে দেওয়া হয়নি রাতে। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত, আলোক রশ্মির মাধ্যমে ঠিক তখনই গভীর জঙ্গলের উঁচু উঁচু গাছের ফাঁক পুকুর গলিয়ে আলো আছড়ে পড়ে টেরেসে। সোনালি আলোর দ্রুতি চোখে পড়তেই ঘুম ভাঙে এলিজাবেথের। সারা রাত ঘুমিয়ে ঘুমের ঔষধের রিয়াকশনে ফোরালে সবেমাত্র মোচড়ে পড়া নরম রোদ এসে গায়ে লাগছে কাচের গ্লাস ভেদ করে। এক পশলা শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল গা। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চেষ্টা করতেই চোখ জুড়ে নিদ্রারা আবারও ভিড় জমানোর চেষ্টা করলো। তাদের ব্যর্থ করার তাগিদে 2 হাত দিয়ে চোখ কচলাতে চাইলো এলিজাবেথ। হঠাৎ বা তার হাত চোখে রাখতেই ব্যথায় অসাড় হয়ে নীলাভ পণ্য ধারণ করে এলিজাবেথের শরীর।
তাৎক্ষণিক ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা হাত, তার মানে সে মরেনি, এখনো আছে এই অভিশপ্ত জীবনে। শুরু হয় মস্তিষ্ক তোলপাড়। কান্নার পূর্ব প্রস্তুতি হিসেবে বুকের ভিতর মোচড় দিয়ে ধরলো। কানিস বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই আতঙ্কিত আক্রমণে হকচকিয়ে যায়। ছিন্ন ভিন্ন প্রলয়ের মতো রিচার্ড শ্বাসনালী চেপে ধরে এলিজাবেথের। ওর অর্ধেক শরীর ঝুলে আছে এলিজাবেথের ওপর। হঠাৎ আক্রমণে কান্নার আরো তোর বেড়ে গেল এলিজাবেথের। ঠোঁট ভাঙতে ভাঙতেই তাকালো রিচার্ডের চোখে। অসম্ভব লাল হয়ে আছে রিচার্ডের চোখ জোড়া, যেমনটা হয় সারা রাত কেউ না ঘুমালে। শক্ত হাতের চাপে ধরে রাখার ফলে কণ্ঠনালীর পথ নিভে এলো। বহু কষ্টতে সহসাই আওড়ালো এলিজাবেথ। কেন বাঁচালেন আমাকে? মুক্তি দেন আমাকে এই নরক যন্ত্রণা থেকে। হয়নি আমার শরীরের স্বাদ নেওয়া, কয়দিন পর তো এমনিতেও ছুঁড়ে ফেলে দেবেন। এখন কেন এইভাবে আটকিয়ে রেখেছেন আমাকে? এলিজাবেথের কথার পারদে গলায় চাপ আরো বৃদ্ধি হলো। নিঃশ্বাস আটকে মুখশ্রী রক্তশূন্য হয়ে নীলচে রূপ ধারণ করেছে। ওর ভিতর অস্ত্রবিহীন আর্তনাদ, গুমড়ে ওঠা যন্ত্রণা, রিচার্ডের চোখে বিস্ফোরণের প্রতীক্ষা, হাতে নিস্তব্ধ মৃত্যু ঘণ্টা। কাঁপন ধরানো তাণ্ডবীয় স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, মরতে চাস? খুব শখ, তাই না? হ্যাঁ, তুই মরবি, তবে এত সহজে না। পচে গলে মরবি তুই, তবু আমার কাছে থাকতে হবে তোকে, এখানে মরতে হবে। এলিজাবেথের গলা ছাড়িয়ে রাগে উন্মত্ত রিচার্ড হাত ভুঁইয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম নিয়ে এলিজাবেথ খুব খুব করে কাশতে থাকে। আরো একটু হলে তার শ্বাস চিরতরে থেমে যেত। এক ধ্বংসপ্রবণ পাপাচারে নিমজ্জিত জীবনের মরীচিকা থেকে সে মুক্তি চাইছে, অথচ সে জীবন তাকে যেন ধরে রাখতে মরিয়া। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুল হক গতকাল থেকে নিখোঁজ। একই সাথে কাল সন্ধ্যা 7টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা বর্তমান গণমাধ্যমে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটিতে তিনি নিজের সমস্ত কিছু উল্লেখ করেন, কিভাবে তিনি 14 বছর আগে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বস্তির এক অসহায় ছেলের জীবন নিয়েছে এবং ওনার সকল কালো ব্যবসার সন্ধানও পাওয়া যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অদ্ভুতভাবে আজ সকাল ভোরেই গত 4 দিন আগে অপহরণ হওয়া সাদবানকে অপহরণকারীরা তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে মুখ বেঁধে ফেলে রেখে যায় অক্ষত অবস্থায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারেনি সাদমানের কাছ থেকে, এবং পুলিশ এটাও কনফার্ম করেন তথ্যমন্ত্রীর পরিবার হতে কোনো কেস ফাইল করা হয়নি এখন পর্যন্ত ওনার নিখোঁজের ব্যাপারে। সময় টিভি। ব্রেকিং নিউজ, আজ বেলা 9টায় নিউ মার্কেট এলাকায় পুরাতন এক বিল্ডিং থেকে একজন কলেজ শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কাল থেকে নিখোঁজ মেয়েটি। ইতিমধ্যে লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের কোনো আলামত শরীরে না পাওয়া গেলেও মুখের অংশ বিভৎসভাবে কাটা হয়েছে। মেয়ের লাশের বিধ্বস্ত অবস্থা দেখে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করেন বাবা। ধারণা করা যাচ্ছে এটি কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ হবে। সোর্স যমুনা টেলিভিশন। টিভিতে নিউজ রিপোর্টার ব্লার করে মেয়েটির ডেড বডি দেখালেও সার্বিকভাবে আন্দাজ করা যাচ্ছে কতটা জঘন্যভাবে হত্যাকারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেয়েটির মুখে। প্লাস দিয়ে জামি থেকে দাঁত খুলে আলাদা করে ফেলা হয়েছে। এতেই ক্ষান্ত হয়নি কিলার। জামির মাংসের অংশ সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। জিভ এবং দাঁতগুলো মিসিং। জিভ একদম ভেতর থেকে ধারালো ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। সব থেকে ভয়ঙ্কর ছিল ঠোঁটের অংশ। কিলার প্রথমে খুবই সূক্ষ্মভাবে লাইটার দিয়ে মেয়েটির ঠোঁটের উপরের রঙিন চামড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে, যেমনটা আমরা রেস্টুরেন্টে দেখে থাকি। মাংসের সব থেকে নরম হাড়বিহীন অংশ অগ্নিশিখা জ্বলন্ত লাবার ধারা পুড়িয়ে গ্রিল করা হয়। ঠিক তেমন ভাবে পুড়িয়ে কালচেটে বানানো হয় প্রথমে মেয়েটির ঠোঁট। পরবর্তীতে কিলার খুবই আক্রোশের সাথে সিজর দিলে স্লাইড করে কেটেছিল মেয়েটির ঠোঁট, তবে আলাদা করে নেয়নি মুখ থেকে। সমুদ্র পাড়ে যেভাবে শুটকি ব্যবসায়ীরা শুটকি প্রক্রিয়াকরণের সময় শুকানোর জন্য রোদের মধ্যে সরু দড়িতে মাছের ঠোঁট দড়ির সাথে বেঁধে ঝুলিয়ে রাখে, ঠিক তেমন ভাবে ফলাফলা করে কাঁটা ঠোঁটের অংশ নাকের নিচের অংশে ঝুলেছিল এবং প্রতিটি অংশের ফাঁকে ফাঁকে চিলি ফ্লেক্স পাওয়া গিয়েছে। কফিতে শেষ চুমুক দিয়ে লুকাস তাকায় নেশোর দিকে। নেশো তখনও টিভির দিকেই তাকিয়েছিল। এত নৃশংস বর্ণনা শুনে লিভিং এরিয়া অবস্থানরত 3 মানবের মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন দুধ ভাত
অবশ্য তাদের কাছে দুধ ভাতি। লুকাসের গলায় টিটকারির স্বর। বলল, নতুন মাল নেমেছে নাকি মাঠে? কালচেটে ঠোঁট ব্ল্যাক কফির মগে ভিজিয়ে লুকাসের দিকে তাকালো রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। নীরব পরিবেশে শোনা যায় ন্যাসোর ভারী রাশভারী আওয়াজ। বস, ডিল কি ফাইনাল করবেন আজ? রিচার্ড কোনো কারণে অন্যমনস্ক ছিল, ধরতে পারেনি ন্যাসোর কথা। বিভক্ত হয়ে থাকা ললাটের ভাঁজগুলো গুটিয়ে প্রসারিত করলো কপাল। পরপর গলা খাসকি দিয়ে পরিষ্কার করে বলল, কোনটা? কিছুটা আশ্চর্য হলো বটে ন্যাসো, লুকাস দুজনেই। রিচার্ড নিজের কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট। হাতের কাজ কখনো ফেলে রাখে না, যখনেরটা তখনই। সময় থেকে 1 মিনিট হেরফের হলেও ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ কাজের প্রতি এত অমনোযোগী দেখে মনে প্রশ্ন আসলেও ভিতরে প্রশ্ন চেপে রাখে ওরা। কথার পারতে বলল, মিডনাইট ক্যাসিনোর মালিকের সাথে যেই ডিল হবার কথা ছিল সেটা বললাম। দুজনেই ছোট ছোট চোখে চেয়ে নিজেকে শক্ত খোলসে নিপাট করলো রিচার্ড। কাট কাট গলায় বলল, ওটা ভেবে দেখি না এখনো। নামতে চাইলে কোনো ডিলের প্রয়োজন নেই, ডিরেক্ট উড়িয়ে দিবে। আশ্চর্য, দ্বিতীয়বারের মতো আশ্চর্য। এত বছর একসাথে কাজ করে আজ প্রথম তারা রিচার্ডের মুখে শুনছে। ভাবা হয়নি এখনো। যেই মানুষটা কখনো কিছু করার আগেও 1 সেকেন্ডের জন্য ভেবে নেয় না, নিজেকে সর্বজনই ভেবে যা ইচ্ছা করে, আজ তার মুখে এখানে উদ্ভব কথাবার্তা। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। লুকাস স্যারছা চোখে তাকালো রিচার্ডের দিকে। তখনও কোনো কিছুর ভিতর ডুবেছিল রিচার্ড। লুকাস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু গলায় বলল, বস, এইবার চালানে মেয়ে কম। তাৎক্ষণিক চোয়াল শক্ত হয়ে গেল রিচার্ডের। চোখে মুখে ঝলকানি দেয় ক্ষুব্ধ রাগ আর তেজের। চোখের পাতার নড়চড়া বন্ধ হয়ে যায়। আগুনের নেরিহার সমুদ্র নীল চোখে ন্যাসোর দিকে তাকিয়ে শক্ত চোয়ালে রুষ্ট গলায় বলল, টাকার অ্যামাউন্ট বাড়াতে বলেছিলাম না? রিচার্ডের দ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী ন্যাসো, সেও ঘাবড়ে যায় রিচার্ডের কথায়। এই চোয়াল দিয়ে যেন করা তো ধরানো যাবে। নত দৃষ্টি নির্দিষ্ট করলো ন্যাসো। গুরু গম্ভীর গলায় ভারী কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রত্যুত্তর করলো, সরি বস, ফাদার বলেছিল এই চালান দেখে তারপর বাড়ানোর জন্য। ফাদারের কথা শোনা মাত্রই অযাচিত ক্ষুব্ধতায় পানি বলল। কুটিল হাতে ওয়াইনের গ্লাস তুলে তাতে চুমুক বসালো রিচার্ড। তুমুল ঝড়ের পরে শীতলতায় ছেয়ে যাওয়া পরিবেশের মতো ঠান্ডা গলায় বলে, আর কি বললো ফাদার? যত তাড়াতাড়ি সম্ভবত ইতালি ব্যাক করার জন্য। ওদিকে কিংকোবরা দলের লিডার ঝামেলা করছে। বাঁকা হেসে ওয়াইনের গ্লাস ঘোরাতে থাকে রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তার ছেলের হাসি। চোখগুলো এখনো সম্ভবত লাল হয়েছে। পরনে এখনো কালো শার্টের প্যান্ট কত রাতের, উপরে ওভারকোট। ওয়েস্টকোট না থাকায় উদীয়মান হয় শরীরের শক্ত শক্ত ভাঁজগুলো। শার্টের সামনে দুটো বোতাম খোলা। ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুকে শক্তপোক্ত হয়ে যে শার্টটি এঁটে আছে তা উদীয়মান। শরীরের সাথে লেপ্টে থাকার কারণে এবিএস এর 6টি ভাঁজ সুস্পষ্ট। পুরুষালী রুক্ষ কাঁধ একটু বেশি উঁচু এবং টান টান। ঘন কালো চুলগুলো গোটা গোটা হয়ে কার্নিশের দুপাশ দিয়ে এলোমেলো ভাবে বিছিয়ে আছে সিথি বরাবর দুভাগ হয়ে। ওয়াইনের গ্লাসে হাতের উপরের অগ্রভাগ গোল করে 3 আঙুলে ধরে রাখার জন্য গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান। ফলে ড্রাগনটি যেন জেগে উঠেছে এমন অনুভূত হচ্ছে এবং ওয়াইনের গ্লাস ঘোরানোর সাথে সাথে সেইটাই নড়াচড়া করছে। অকস্মাৎ রিজার্ভ মেইন দরজার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলে, এখনো কিছু কাজ বাকি আছে বলে কাউচিকা এড়িয়ে দিল। রিচার্ড হলো বাস্তব এক গোলক ধারা তাদের কাছে, যার রহস্য আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি তারা। কথার বিপরীতে আর কোনো প্রশ্ন করলো না কেউই। লুকাস ছোট করে বলল, ওকে বস। কিছু মুহূর্ত পর একজন গার্ডকে ভিতরে আসতে দেখে সোজা হয়ে বসে রিচার্ড। গার্ড নিদ্রালুতায় মাথা নিচু করে দাঁড়ায় রিচার্ডের সামনে। পায়ের উপর পা তুলে সরাসরি প্রশ্ন ছুড়ল রিচার্ড। ইজ এভরিথিং ওকে? গার্ড সবিনয়ে মাথা নাড়ায়, জি বস। ইনফরমেশন? এইবার বুক শুকিয়ে এলো গার্ডের। পরপর 3 বার ঢোক গিলে বলল, সরি বস, ম্যামের ব্যাপারে তেমন কেউ কিছু জানে না আশেপাশের, শুধু কয়েকবার দেখেছে এই যা, তাছাড়া কিছুই জানে না ম্যামের ব্যাপারে। আর ওনার পরিবারের কাছ থেকেও কিছু জানতে পারিনি। ম্যামের চাচা ঘর থেকে বের হচ্ছে না, দরজা বন্ধ করে রেখেছে। চাচি 2 দিন ধরে থানায় ছুটাছুটি করছে। শিহাব নামের ছেলেটা 2 দিন ধরে মিসিং। আবার চোয়াল শক্ত হয়ে আসে রিচার্ডের।
কপালের পাশের রগগুলো তরতরি করে ফুলে ফেপে ওঠে। ন্যাশো খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ। আগাম ঝড়ের আভাস পেয়ে গার্ডকে চোখের ইশারা করে চলে যাওয়ার জন্য তটস্থ গার্ড হেড ডাউন দিয়ে চলে গেল তৎক্ষণাৎ। ন্যাশো গিয়ে রিচার্ডের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, কাম বস, আমি নিচে যাব, সব ইনফরমেশন কালেক্ট করব। গম্ভীর পরিবেশে হঠাৎ ভেসে আসে গড়গড় টাইপের অদ্ভুত শব্দ। শব্দের উৎস অনুসরণ করে রিচার্ড। ন্যাশো একবার তাকালো লুকাসের পেটের দিকে। লুকাস গোপাল ভাঁড়ের মতো ফলু পেটে হাত বুলাতে বুলাতে বকলমের মতো হাসি দেয়, ওর হীরের মতো চকচকে দাঁত বের করে। লুকাসের কালো মানিক চেহারায় হাসি পূর্ণিমা রাতের আলোর মতোই লাগে, যা এক হাসিতেই পুরো মুখে দ্রুতি ছড়াতে বাধ্য। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেল রিচার্ড। মেয়েটির উদ্দেশ্যে চেঁচালো, ব্রেকফাস্ট সার্ভ কর। সেই গর্জন কিচেন পর্যন্ত গেল। মেয়েটা জলদি দৌড়ে ছুটে তড়িঘড়ি করে টেবিল সাজাতে থাকে। কালকে দুজন মেয়েটকে সাথে সাথেই মারা গিয়েছিল, তাদের লাশের সাথে কি করা হয়েছে জানে না রেশমা নিশি। ওই লোমহর্ষক ঘটনার পর দুজনই ভয়ে তটস্থ হয়ে আছে, কাজ করতেও হাত কাঁপছে তাদের। ল্যাশো আবার গিয়ে বসলো রিচার্ডের পাশে। পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। মেয়েগুলোকে আজ রাতেই চালান করে দেব বস। না, কাল পর্যন্ত অপেক্ষা কর। রিচার্ডের কথায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ন্যাশোর। রিচার্ড বলতে থাকে, এবার বন্ধ হলে ঝামেলা হতে পারে। ন্যাশো ভাবুক ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তবে রিচার্ডের বিলম্বহীন জবাব। আকাশপথে কাজ চালাতে হবে এবার। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। ঢোক গিলে তড়িঘড়ি করে বলল, কিন্তু বস, এতগুলো মেয়ের পাসপোর্ট করতে তো অনেক সময় লাগবে। চোখ গরম করে তাকালো রিচার্ড লুকাসের দিকে। ন্যাসু লুকাসের কথায় বিরক্ত হয়ে মাথায় চাটা মারে, ঝাঁঝালো স্বরে বলে, শুধু কাটাছেড়াই শিখেছ। এয়ারলাইন্সে কি তোমার শ্বশুর লাগে যে এতগুলো মেয়েকে পাচার করতে দিবে? স্টুপিড কোথাকার, প্রাইভেট জেট দিয়ে এগুলো খালাস করতে হবে। লুকাস কাঁচমাচু হয়ে বসে, মিনমিনি জবাব দেয়, শ্বশুর হবে কি করে? তুমিই তো বললে আমার কালারের সাথে মিশবে না। হ্যাঁ ঠিক, মিশবে না। নিজের জাতের একটা পছন্দ কর, আমি নিজে তুলে নিয়ে আসব। বসই তো ছুটি দিচ্ছে না যে দেশে গিয়ে কাউকে পছন্দ করব। আর দুজনেই যদি কালো হই তাহলে আমার বাচ্চারা কি অপরাধ করেছে? ওদেরও তো একটা মন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে। কালো রং পছন্দ নাও হতে পারে। আচ্ছা বলো, এক বড় না দুই বড়? এটা বলতে পারলে সাদা মেয়ে এনে দিব। লুকাস লাফিয়ে উঠলো, চট জলদি উত্তর দিল। আমার মন বড়। আবারও লুকাসের মাথায় চাটা মারল ন্যাশো। কিছু বলতে যাবে তখনই শোনা যায় রিচার্ডের বিরক্তিকর শব্দ। জমে যায় দুজনই। নিশি এসে মাথা নত করে খাবার রেডি হয়েছে বলে চলে যায়। একবারের জন্য চোখ তুলেও তাকালো না। তিনজনে গিয়ে টেবিলে বসলো। খেতে খেতে হঠাৎই রিচার্ডের চোখে পড়লো রেশমা খাবার নিয়ে উপরের দিকে যাচ্ছে। বাধা দিল রিচার্ড। দাঁড়াও। থমকে যায় রেশমা, গতি হারায় হৃদস্পন্দন। শুকনো ঢোক গিলে ভয় কাতুরে চোখ নিয়ে পিছনে ফিরে স্মিত স্বরে বলল, জি স্যার। রিচার্ড পিছনে না ফিরে খেতে খেতে বলল, খাবার নিয়ে কোথায় যাচ্ছ? ম্যামের জন্য স্যার। সে তেমন কিছু না যে তাকে খাবার রুমে দিয়ে আসতে হবে। রিচার্ডের কর্কশ গলায় হাত কাঁপতে থাকে রেশমার। কণ্ঠ একেবারে খাদে নামিয়ে বলল, ম্যামের 5 ব্যান্ডিজ তো তাই। রিচার্ড কিছু বলতে যাবে তার আগে লুকাস সবিনয় বলল, বস, এক পা দিয়ে নিচেই আসা সম্ভব নয়। মেয়েটা এখানে আসার পর থেকে বাইরের আলো বাতাসও দেখেনি। একটু যদি সার। কথা সম্পূর্ণ হওয়ার আগে চোখ রাঙিয়ে থামিয়ে দিল রিচার্ড। রেশমাকে খাবার নিয়ে যেতে নিষেধ করে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রেশমা কিচেনে চলে যায়। বেলা তখন 11টা। কাল সকালে শেষ খেয়েছিল এলিজাবেথ। লুকাস হতাশ চোখে খেতে থাকা রিচার্ডের দিকে তাকিয়ে নিজের খাওয়ার আবারও মনোযোগ দিল। হঠাৎ কি মনে করে উঠে দাঁড়ালো রিচার্ড। সকলে উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। সবার দৃষ্টি উপেক্ষা করে হানহানি উপরে চলে গেল রিচার্ড এবং মিনিট 2 মধ্যে দেখা যায় রিচার্ডকে সিঁড়ি দিয়ে নামতে। বাহুতে এলিজাবেথ, ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। রিচার্ডের বুকে অজস্র কিল ঘুষি দিচ্ছেন, তবে রিচার্ডের শক্ত বুকে এলিজাবেথের নরম তুলতুলের হাতের আঘাত খুবই নস্যি। উল্টে এলিজাবেথের হাতে ব্যথা লাগছে। রিচার্ড সরাসরি এলিজাবেথকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে এবং বসে। এলিজাবেথকে কোলে নিয়েই চোখ কপালে উঠে যায় সকলের। কিচেন থেকে নিশি হাঁ করে তাকিয়ে আছে। ন্যাশো লুকাস একজন আরেকজনের দিকে অবিশ্বাস্য চোখে
চাওয়াচুই করছে। বিস্ময়ে হতভম্ব দুজনেই। এলিজাবেথকে নিয়ে রিচার্ড নিজের সাথে চেপে রেখেছে, এক হাতের উপর ওর বাঁকানো কোমর পেঁচিয়ে, অপর হাত দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে নির্বিঘ্নে খাচ্ছে। চোখের পানি শুকাতে না শুকাতে আবারও এসে ভর করলো কানিসে। ঘৃণা গিবা পর্যন্ত নড়ছে না, জিম মেরে রইল এলিজাবেথ। স্বচ্ছ জলে টইটুম্বর হরিণের মতো টানা টানা আখিদয়। রিচার্ড খেতে খেতে জলদ গম্ভীর গলায় বলল, বাম হাত কাটা, ডান হাত না। চুপচাপ খাও, আমাকে না রাখিয়ে। ইট সো আই ক্যান ইট ইউ লেটার। ন্যাশো চটজলদি খাওয়ায় মনোযোগ দেয় আবারও, যেন সে কিছুই শোনেনি, নেই এখানে। লুকাসের মুখভঙ্গি স্বাভাবিক হলো যখন দেখলো রিচার্ড এলিজাবেথকে নিয়ে নিজে নিজে খেতে বলল। এলিজাবেথের লজ্জায় আর কষ্টে মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। জীবন তো তাকে নিচ্ছে না, কিন্তু লজ্জা তাকে টেনে হিচড়ে মাটির নিচে নিয়ে যেতে চাচ্ছে। রেশমা এসে খাবার দিয়ে গেল। খাবারের গন্ধে পেটের ভিতরে মোচড় দিয়ে উঠলো। বড্ড খিদে পেয়েছে। এগুলো তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। এলিজাবেথ এটা খুব ভালো করে বুঝে গিয়েছে, পাপাচারে নিবিষ্ট এই অন্তহীন মরীচিকা থেকে এত সহজে জীবন তাকে মুক্তি দিবে না। তার জীবন সংগ্রামী হয়তো উপর থেকে লেখা ছিল কষ্ট, অবহেলা, তাচ্ছিল্য, অপমান। অন্তঃকরণ সমীরণে যখনই থাকতে হবে, শুধু শুধু আত্মাকে কষ্ট দেওয়ার মানে হয় না। খেতে শুরু করে এলিজাবেথ দ্বিতীয় বাক্য ছড়ায়। রিচার্ড বাঁকা হাসে এলিজাবেথের খাওয়া দেখে, তবে একটু অবাকও হয় বটে এলিজাবেথকে নির্বিঘ্নে বয়েল ভেজিটেবল খেতে দেখে। অনেক প্রশ্ন জমেছে রিচার্ডের মনে এলিজাবেথকে নিয়ে। খুবই শীঘ্রই সে সকল রহস্য ভেদ করতে চলেছে। খাওয়া শেষ হতেই একইভাবে এলিজাবেথকে কোলে নিয়ে রুমে চলে যায় রিচার্ড, ঠিক যেইভাবে নিয়ে এসেছিল। রুমে নিয়ে এসে এলিজাবেথকে বিছানায় বসিয়ে চট করে দরজা লাগিয়ে দেয় রিচার্ড। আত্মা শুকিয়ে এলো এলিজাবেথের। কান্নার তোর বাড়তে থাকে রিচার্ডের প্রতিটি কদমে। রিচার্ড ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ঝুলিয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের দিকে এগোতে থাকে। এলিজাবেথ গুটিয়ে যায়, চোখে ভাসতে থাকে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ, পিছাতে থাকে একটু একটু করে। রিচার্ড শক্ত হাতে এলিজাবেথের পা ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। পুরুষালী সেই হাসকি বয়সে গিয়ে সোজা বিঁধল এলিজাবেথের বুকে। ইটস মাই টাইম টু ইট, রেড। রিচার্ড বের হয়ে যাওয়ার পরপরই রেশমা গুটি গুটি পায়ে উপরে যায়। চোখে মুখে উদ্বিগ্নতা আর অস্থিরতা ঠাসা। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেয় এলিজাবেথের বিভৎস অবস্থায় দেখার জন্য। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ভেতরে পা রাখলো রেশমা। যা ভেবেছিল তার থেকেও বিধ্বস্ত ভাবে আবিষ্কার করলো এলিজাবেথকে। তপ্ত শ্বাস ফেললো রেশমা। পরপর আহত এলিজাবেথকে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। হাত কাঁপলো ঠান্ডায়। গোসল করাতে জবুথবু হয়ে পড়ে, কাঁপতে থাকে গরম। রেশমা আর একটা কমফোর্টার বের করে এলিজাবেথের গায়ে মুড়িয়ে দিল। একদম হিমালয়ের পর্বতের বরফের মতো ঠান্ডা হয়ে আছে এলিজাবেথ। চোখ মুখে নেই কোনো অভিব্যক্তি। রেশমা নিষ্পকল তাকিয়ে থাকলো কিছুক্ষণ এলিজাবেথের রক্তশূন্য মুখে। গাঢ় গোলাপি ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই কদিনে চোখের নিচে কালো দাগ একদম আড়াআড়ি ভাবে জায়গা দখল করে নিয়েছে। কেন জানি এলিজাবেথের এই নিষ্পলকতা বুকে লাগছে রেশমার। হঠাৎ করে এলিজাবেথকে টেনে তুলে বসালো। এলিজাবেথ কোন রকম বাধা দেয়নি, শুধু বাচ্চাদের মতো অবুঝ মুখ করে চেয়েছিল রেশমার দিকে। রেশমার গলায় জড়তা সংকোচ, তবুও সাহস নিয়ে বলল, আপনি এই নরক থেকে পালিয়ে যান ম্যাডাম। প্রত্যুত্তরে এক চিলতে হাসি দিল এলিজাবেথ। বলল, পথ আছে। রেশমা তৎক্ষণাৎ এলিজাবেথের পাশ থেকে উঠে ছুটে যায় টেরেসের কাছে। কাজ গলিয়ে বাইরে তাকিয়ে দেখলো দৃষ্টি সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলে আবছায়া। সেই নিচে কালো পোশাকে বেশধারী গাদরা অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। সম্পূর্ণ এলাকা রিচার্ডের নিয়ন্ত্রণে, সেটা রেশমা জানে। জেনেও মন ছটফট করছে। পারছে না একটা মেয়ের এত কষ্ট দেখতে। আবার গিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের দুটি গাল। ভেজা স্বরে বলল, এখানে থাকলে তো মারা যাবেন আপনি। এই কঠিন টানাপোড়েনের জীবনে একটুখানি সহানুভূতি, একটুখানি নরম ছোঁয়া, যেখানে ছিল না কোনো স্বার্থপরতা, নৃশংসতা বা হিংস্রতার ছায়া, ছিল শুধু মায়া, মমতার নিঃস্বার্থ ভালোবাসা। সেই ভালোবাসার আশ্রয় আর নিজেকে ধরে রাখতে পারল না এলিজাবেথ। সমস্ত সংযম ভেঙে বুকের ভেতরে আটকে রাখা দুঃখের নদী ভেঙে পড়ল রেশমার বুকের ওপর। রেশমা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। কোমল ভালোবাসায় মোড়া হাতে এলিজাবেথের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিন্তু এলিজাবেথ শান্ত হতে পারে না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। সে কান্না কেবল চোখের জল নয়, বরং তার জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত ক্ষত বন্যার মতো উপচে বেরিয়ে আসে।
রেশমার বুকে এলিজাবেথ যেন খুঁজে পায় হারানো এক আশ্রয়, এক স্বর্গ যেখানে সমস্ত দুঃখ গলে গড়িয়ে যায় আর শুধু রয়ে যায় মায়া ও মমতার এক নির্ভেজাল সুর। হয়েছে কান্না? কি নিদারুণ কোমল স্বর। শিরশিরে অনুভূতিতে নিভু চোখে বুক থেকে মাথা তুলে রেশমার মুখের দিকে চাইল এলিজাবেথ। রেশমার মুখে লেপ্টে আছে অমায়িক হাসি, কান্নায় বুঝে এলো গলা, ক্ষীণ আওয়াজে বলল এলিজাবেথ, জানো এই একটু আদর মাখা ছোঁয়ার জন্য কত বছর ধরে বুক শুকিয়েছিল আমার, কত বছর পর মাতৃ বুকের উষ্ণ ছোঁয়া পেলাম। এলিজাবেথের কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ যা সোজা গিয়ে বিঁধতে থাকে রেশমার বৃক্ষপটে। পেলব দুহাত ও রক্তাভ মুখশ্রীতে লেপতে থাকা জল মুছে দিয়ে বলল, তোমার মানে? জানি না। ব্রু কুচকে ফেললো রেশমা। মানে? বিষণ্ণ অনুভূতিতে চুপসে গেল এলিজাবেথের মন। শূন্য অভিব্যক্তি, চেহারা থেকে বাচ্চা সুলভ সেই ছাপ চলে যায় যা মাত্রই উকি দিয়েছিল। কান্নার তোর কমে আসে এলিজাবেথের, মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে। রেশমা তড়িঘড়ি করে কথার প্রসঙ্গ পাল্টে ফেলে এলিজাবেথের চোখে মুখে আধার দেখে। কাঁইকুই করে ঋণঋণে আওয়াজে বললেন, ব্যথা হচ্ছে? চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। ভনিতাহীন বলল, আমার শরীর তুলোর মতো নরম হলেও ভেতর থেকে খুবই শক্ত ধাঁচের, ব্যথা সহে রয়ে যায়, একটু জ্বরও আসবে না আমার দেখে নিয়ে। কিছুটা অবাক হলো বটে রেশমা। সে ভেবেই রেখেছিল এত কাটা ছেঁড়া শরীরের উপর পাশবিক নির্যাতনের পর জ্বর নিশ্চয়ই আসবে, কিন্তু সত্যি এলিজাবেথের গায়ে তাপমাত্রা একদম স্বাভাবিক। রেশমাকে ভাবনার জগতে ডুবে যেতে দেখে ফিক করে হেসে দিল এলিজাবেথ। রেশমার চোখ ধাঁধিয়ে গেল সেই হাসিতে। আজ প্রথম এলিজাবেথকে হাসতে দেখলো। এত সুন্দর হাসিও বুঝি হয় কারণ। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে থাকে রেশমা এলিজাবেথের হাসি। অকারণেই রেশমার ঠোঁটের কোণেও হাসির দেখা মেলে। কিছু কিছু মানুষ উপর থেকে দেখতে যেমন, ভেতর থেকে ঠিক তার উল্টো পিঠ হয়। মানব চরিত্র অদ্ভুত এক রহস্যময় ধারা, সেদিকে খেয়াল নেই রেশমার। চোখে শুধু ভাসছে এলিজাবেথের সুন্দর স্নিগ্ধ হাসি, যা সে আর কখনোই দেখেনি। এখন কিছুটা হলেও আন্দাজ করতে পারছে রেশমা রিচার্ড কেন এলিজাবেথকে তুলে নিয়ে এসেছে, আর সকলকে চোখের সামনে আসতে নিষেধ করতেও এলিজাবেথকে কেন নিজের সাথে জোর করে আটকে রেখেছে। আর এই দুদিনে যা বুঝতে পেরেছে, রিচার্ড মানুষ হিসেবে খুব নৃশংস হলেও নারীর নেশা নেই। হিংস্র পৈশাসিক সাইকো মস্তিষ্ক হয়তো এক লাশ সময়ই শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত। রেশমা খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, আপনি অসম্ভব সুন্দর ম্যাডাম। আচ্ছা, স্যার আর আপনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? সম্পর্ক বলেই এক অদ্ভুত হাসি দিল এলিজাবেথ। তার ছেলের হাসি হেসে ভঙ্গিমা স্থির করে গমগমে গলায় প্রত্যুত্তর করে, রক্ষিতা 25 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমাকে আপনাদের স্যার। আপনার সৌন্দর্যের কাছে 25 লাখ খুবই নস্যি। রেশমামা থমকে যায় রেশমা। অবাক চোখে তাকায় ক্রন্দনরত দুর্বোধ্য মেয়েটার দিকে। এলিজাবেথ আকুলতায় ভরা চোখে তাকিয়ে আছে রেশমার পানে। জলে টইটুম্বুর চোখ হতে কয়েক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। এই ভেজা চোখগুলো যেন কত কি বলতে চাচ্ছে। গলায় দোলা পাকিয়ে আসার কারণে তা প্রকাশ করতে পারছে না এলিজাবেথ। বহু কসরতে ভাঙা গলায় শুধালো, আমি তোমাকে রেশমা মা বলেই ডাকি। চোখ ভিজে এলো রেশমার, চোখের পাতাও কাঁপছে অনবরত। মুখে বলতে পারে না কিছুই, শুধু বুকের সাথে চেপে ধরে এলিজাবেথকে। এলিজাবেথ রেশমার বক্ষপটে জায়গা পেয়ে আবারও কাঁদতে থাকে। আজ বহু বছর পর সে উষ্ণ ছোঁয়া পেয়েছে। সেই উষ্ণ ছোঁয়ার পাহাড় সমপরিমাণ জমে থাকা কষ্ট আক্ষেপগুলো গলিয়ে নিচ্ছে উষ্ণতায়। এভাবে কিছু মুহূর্ত পার হয় সদ্য মামের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া দুই আড়ষ্ট নারীর। রেশমা এলিজাবেথের অগোছালো লাল চুলগুলো দু হাতে রাজলায় নিয়ে আছড়িয়ে চুড়ো করে বেঁধে দিল। অতঃপর তেলের বাটি নিয়ে আসেই নাক মুখ কুচকে ফেললো এলিজাবেথ। শীর্ণ আওয়াজে বলল, হ্যাঁ কেন? রেশমা তেলের বাটি নিয়ে এলিজাবেথের পিছনে বসলো। বেলি করে প্রতিটা ভাজে ভাজে ভালো করে ম্যাসাজ করে দিতে বলল। আমার মনে হয় স্যার বলেছে চুলগুলোর যত্ন নেওয়ার জন্য। কথার পারদে চল শক্ত হলো এলিজাবেথের। স্যার নামক সেই নরখাদকের কথা অহর্নিশে যেতেই চোখের সামনে ভেসে উঠলো এক হিংস্র দানবীয় শক্তপোক্ত চিবুক। ঘৃণায় মন বেশিয়ে ওঠে এলিজাবেথের। আকাশ তলিয়ে গিয়েছে আধারে। আধার রাজ্যের রাজারা এখন রাজত্ব করে নিয়েছে আকাশে। সাথে ভুবন তলিয়ে গিয়েছে ঘুটঘুটে অন্ধকারের আড়ালে। আজ আকাশে চাঁদের পাশে সেনাবাহিনীর মতো জল জল করে
জ্বলতে থাকা শত শত উজ্জ্বল নক্ষত্রগুলো নেই। সম্ভবত বৃষ্টি আসবে। একটু পর পর দিন ডাকছে। ট্যারেসে কাঁচ দিয়ে তৈরি দরজা লক থাকার কারণে বাইরে থেকে আলো বাতাসের শব্দ খুব কমই আসে ভিতরে। যেই ভাবা সেই কাজ। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে এলিজাবেথের গরম একটু পরপর। রেশমা এলিজাবেথকে রাতের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে চলে গিয়েছে সেই কখন, কিন্তু এখনো ঘুম ধরা দেয়নি এলিজাবেথের চোখে। জীবন নামক অস্তিত্বের সাথে মিশে যাওয়া কঠিন সূত্রের হিসেব মেলাতে খুবই ব্যস্ত আড়ষ্ট মেয়েটা। তবে শত ভেবেও সেই সকল সূত্রের সমাধান মেলাতে পারে না এলিজাবেথ। বীজগণিতের অঙ্কের মতো 4 পৃষ্ঠে ভুল সূত্র মিলিয়ে শেষে গিয়ে ফলাফল শূন্য, ভুল। জীবনের কঠিন সত্যগুলো সঠিক সূত্রের মতো এসে খাতার কোনা বরাবর 2 টানে কেটে দেয়। চোখে আঙুল দিয়ে অহর্নিশের স্কুল ছুটির ঘন্টার মতো হাতুড়ি দিয়ে আঘাত করে জোরে জোরে শব্দ করে জানিয়ে দেয় তুমি ভুল। সঠিক সূত্র মেলাতে ব্যর্থ তুমি। চোখের পানি শুকিয়ে আবারও ভিজে আসে। দেয়ালের সাথে সেট করে রাখা ড্রাগনের পেইন্টিং থেকে আসা তীর্যক রশিতে কিছুটা আলোকিত আলিশান কামরা। হঠাৎ হন্তদন্ত পায়ে কাক ভেজা অবস্থায় কামরায় প্রবেশ করলো রিচার্ড। শরীর বেয়ে বেয়ে বৃষ্টির পানির পবিত্র ফোঁটা গুলো চুয়ে চুয়ে পড়ছে এক অপবিত্র গায়ে থেকে। এলিজাবেথ তখনও কঠিন হিসেবের ফাঁক ফোকর তলিয়েছিল। আলো জ্বলতেই হতচেতন হয়ে ফেরে। রিচার্ডকে দেখে কেঁপে ওঠে সমস্ত শরীর। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নেয় দ্রুত। রিচার্ড শক্ত চিবুকে একবার দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে সরাসরি যায় ক্যাবিনেটের কাছে। ক্যাবিনেটের 3য় সারির ডোর খুলতেই উন্মুক্ত হয় দামি দামি মদের সমাহার। সারি সারি মদের বোতল, ড্রাগস, ইনজেকশন দিয়ে সজ্জিত এই তাকের পুরো অংশ। নামি দামি সকল ব্র্যান্ডের মদ রয়েছে এখানে। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। এই কয়দিনের যে সে একবারের জন্য কিছুতে ছুঁতে দেখেনি। রেশমা যখন যেটা পরিয়ে দিত সেটাই চুপচাপ গায়ে জড়িয়ে নিত। এখানে মদের বোতল দেখে মনে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কামড়ে না, নিজস্ব মদ। রিচার্ডের চোখে মুখে লেপটে রয়েছে অযাচিত ক্ষুব্ধতা। রাগে বুঝতে বুঝতে ওয়াইনের বোতল নিয়ে 2 দাঁতের ফাঁকে চাপ দিয়ে ধরে এক মোচড়ে কক খুলে ফেললো খুব দক্ষতার সহিত। বাম হাত দিয়ে গলগল করে রক্তক্ষরণ হওয়া জায়গাটায় ওয়াইনের বোতল উল্টো করে ঢালতে থাকে। দাঁতে দাঁত চেপে রিচার্ড নিজেকে শক্ত করে রাখলো। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। আটকে উঠে মৃদু শব্দ করে 2 হাতে মুখ চেপে ধরলো। এলিজাবেথের শব্দে রিচার্ড শক্ত চোয়াল ফাঁক করে ঘুরে তাকালো সেদিকে। ললাটে বিরক্তির ভাঁজ। এলিজাবেথের ভয় কাতুরে চোখ দেখে বাঁকা হাসলো। ঠোঁটের কোনায় জড়ো হয়েছে রহস্যময় সন্ধি। বোতলের থাকা বাকিটুকু মদ 2 ঠোঁটের ফাঁকে চেপে উপরে তুলে এক নিঃশ্বাস শেষ করলো। ঢোক গেলার কারণে বারবার উদীয়মান হচ্ছে পুরুষালী রুক্ষ অ্যাডামাস অ্যাপল। বৃষ্টির পানিতে ভিজে শার্টের শরীরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অতি ফর্সা ত্বক বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়াতে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আরো দ্বিগুণ। বাচ্চাদের সকালে মরচে পড়া নরম রোদে গা মাখিয়ে গোসল করানোর পর শরীরে জনসন লোশন মাখিয়ে দেওয়ার পর যেভাবে শরীরের ত্বক চকচক করে, ঠিক সেইভাবে রিচার্ডের গা জ্বলজ্বল করছে। পৈশাচিক আত্মার হিংস্র মানবকেও এখন লাগছে খুবই আকর্ষণীয়, ঘোর লাগার মতো। অথচ এই হ্যান্ডসাম সুদর্শন পুরুষের ভিতরেই নেই কোনো হৃদয়। হিংস্রতার নৃশংসতার দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সেই কবে। রিচার্ড ঠোঁটের করে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ ভয়ে সংকীর্ণে। রিচার্ড ভেজা শরীরে বেড়ে বসলো। বেড কেন্দ্রীয় 3 তাকের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলো। অতঃপর বক্স খুলে ব্যান্ডেজ বের করতে করতে ডাকলো, গ্রেট। রিচার্ডের গুরু গম্ভীর হিংস্র কর্কশ গলার পরিবর্তে নিজের ঠান্ডা স্বরে ঝড় উঠে এলো এলিজাবেথের ভিতর। তীর তীর করে কাঁপতে থাকা সমস্ত শরীর। দ্বিতীয়বারের মতো অবাক করে ডাকলো রিচার্ড ঠান্ডা গলায়, গ্রেট, কাম ক্লোজার। এলিজাবেথ দুটানায় ফেসে যায়। কি করবে? এই শান্ত রিচার্ডের আড়ালে ক্ষুদ্র পৈশাচিক আত্মার রিচার্ডকে সে চিনে। কথার বাইরে যাওয়া মানে সেই হিংস্র আত্মা জেগে ওঠা। এলিজাবেথ ঠোক গিলে তটস্থ হয়ে রিচার্ডের নিকট যায়। রিচার্ড ততক্ষণে আঙুল থেকে ম্যানস ব্যাং বেং খুলে বেড সাইডে রেখেছে। এলিজাবেথকে এগিয়ে আসতে দেখে অদর এলিয়ে হাসলো। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাতে। এলিজাবেথের দিকে তাকিয়ে ফার্স্ট এইড বক্স এগিয়ে দিল রিচার্ড। এলিজাবেথের চোখের পাতা কাঁপছে, উৎসুক হয়ে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ড ভ্রু উঁচিয়ে ইশারা দিল ড্রেসিং করে দেওয়ার জন্য। এলিজাবেথের এবার কাছ থেকে তাকালো রিচার্ডের হাতের উপরের পিঠ আঙুলের ভিতর হতে তেরছা ভাবে কেটে গিয়েছে। কোনো ধারালো ছুরি দিয়ে হবে হয়তো। নিশ্চয়ই কারোর
শেষ দিন ছিল আজকে। ফেনকি দিয়ে অঝরে রক্ত ঝরছে এখনো, গা শিউরে ওঠে, হাত কাঁপতে থাকে এলিজাবেথের, যা ন্যাকামো ছাড়া কিছুই মনে হলো না রিচার্ডের কাছে। শক্ত করে এলিজাবেথের হাত চেপে ধরে রক্তাক্ত জায়গায় ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। রিচার্ডের শশব ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে বুক শুকিয়ে এলো। ঠোঁট গোল করে পরপর ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে সাহস সঞ্চয় করে এগিয়ে আসে। সহসাই কুটিল হাতে তুলে নিয়ে রক্ত মুছতে থাকে রিচার্ডের। ক্ষত খুবই গভীর, তবু অভিব্যক্তি একদমই সুন্দর রিচার্ডের। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে, চেয়ে থাকলো কাঁপতে থাকা হাতের দিকে। একজন গ্যাংস্টারের সাথে থাকতে হলে রক্তকে সাদরে গ্রহণ করতে হবে, চলতি পথের সঙ্গী মনে করে। কান্নায় কণ্ঠ বুঝে এলো গলা, তবুও সাহস করে গলায় জড়তা দূর করে বলল, থাকতে চাই না আমি। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে বৈশাচিক সাইকো মস্তিষ্ক, তবুও কণ্ঠস্বরে নিয়ে ঠান্ডা। থাকতে তো তোমাকে হবে রেড, তা আমার সাথে। রেজারের বিলম্বহীন জবাবে বুক ফেটে কান্না আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে যথাসম্ভব কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। হঠাৎ রিচার্ডের চোখ গেল ছোট ক্যাবিনেটের উপর রাখা একটা ছোট ঘাস ফুল। অযাচিত কারণে জোয়ার শক্ত হয়ে গেল রিচার্ডের। রক্ত গরম চোখে তাকায় এলিজাবেথের দিকে, কিরমিরিয়ে বলল, ফুল কোত্থেকে আসলো? রেশমামা বাইরে থেকে এনেছিল। রেশমা মেয়েদের নাম এটা রিচার্ড জানে, তবুও ক্ষিপ্ততা কমলো না। চিবিয়ে চিবিয়ে বলল, কোন সাহসে আমার রুমে বাইরে জিনিস আসলো উইদাউট মাই পারমিশন? উপর থেকে নিচে দেখে আমার ভালো। বলার মধ্যেই হঠাৎ অতর্কিত আক্রমণে এলিজাবেথ চমকে গিয়ে খামচে ধরল রিচার্ডের শার্টের কলার। হাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে রিচার্ড এলিজাবেথকে। এক হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে নিজের সাথে এলিজাবেথের পেট ও পিঠ। তিত্তির করে কাঁপছে এলিজাবেথ। রিচার্ডের গা ঘেঁষে আসা পারফিউমের ব্রাক স্মেল নাকের ডগায় বাড়ি খাচ্ছে। আকুত ভয়ে হৃৎপিণ্ড এলিজাবেথের চোখ মুখ খিচে নেয় রিচার্ডের গরম নিঃশ্বাসের উত্তাপে। রিচার্ড অকস্মাৎ এলিজাবেথের গলায় মুখ ঢুকিয়ে দেয়, শুষে নিতে থাকে শরীরের সকল প্রাণ। রিচার্ড ভেজা শরীরের সংস্পর্শে শরীরের প্রতিটা লোমকূপের শিহরণ জেগে উঠতে থাকে। হঠাৎ কিছু একটা ভেবে এলিজাবেথ কিছুটা ঘনিষ্ঠ হয় রিচার্ডের। আরো একটু কাজ ঘেঁষলো। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয় মাকা হাসি। এলিজাবেথের এখনো অপ্রত্যাশিত পদক্ষেপ, তবে ভ্রুক্ষেপ করলো না। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে এলিজাবেথের কোমল গ্রীবায়। এলিজাবেথ সহসাই মুখ বুঝে সব সহ্য করে নিতে থাকে। রিচার্ডের এলোমেলো ছোঁয়াগুলো কৌশলে রিচার্ডের কোমরে গুজে রাখা গানে হাত দিতে যাবে, তার আগেই ব্যথায় কুঁকিয়ে উঠলো সে। ছিটকে গিয়ে দূরে সরে পড়লো এলিজাবেথ। ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে আগুনের লেলিহান, তবুও অভিব্যক্তি শান্ত নদীর ন্যায়। ঠোঁটের এক কোণে বক্র হাসি। হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে আবারও ঝুঁকলো পড়ে থাকা এলিজাবেথের ওপর। রক্তাক্ত ঠোঁটে হাড় দিয়ে চেপে ধরে রেখেছে এলিজাবেথ। রিচার্ড ওর চিবুক শক্ত করে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠলো। চালাকি করে ভালো কথা, তবে করার আগে ভেবে দেখো বিপরীত পাশের মানুষটাকে। বরাবরের মতো এলিজাবেথকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনি ওয়াশরুমে চলে গেল রিচার্ড। এলিজাবেথ করুণ দীর্ঘশ্বাস ফেলে শূন্য বুকে দু চোখ মুজে ফেললো। হেরে যাওয়া পথিকের মতো আবারও মাঝ রাস্তায় মুখ থুবড়ে পড়ল। তলপেটের চিনচিনে ব্যথায় ঠোঁট কামড়ে বিছানার সাথে মিশে যেতে থাকলো পেটে, দুহাত চেপে ধরে। লম্বা কোট সাবান নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ গায়ে কমফোর্টের মুড়ি দিয়ে এক দৃষ্টিতে বেড সাইডে রাখা রিচার্ডের হাতের রিং এর দিকে তাকিয়েছিল। রিচার্ডের উপস্থিতি টের পেয়ে মুখ ঢুকিয়ে ফেললো কম্পিউটারের ভিতর চটজলদি। ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড। কাউচের উপর তোয়ালে রেখে ক্যাবিনেট থেকে ওয়াইনের বোতল বের করতে করতে হাসকি ভয়েসে আওড়ালো, ডু ইউ লাইক দ্যাট রাইট? কোনরূপ প্রত্যুত্তর আসে না কথার পারতে। রিচার্ডও আশা করে থাকেও না উত্তরের। ওয়াইনের বোতল নিয়ে সরাসরি গেল ওপেন টেরেসের ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো নাইট স্যুট। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে পুরো বোতল খালাস করলো। অতঃপর সঙ্গে সঙ্গে গম গম পায়ে হেঁটে নিয়ে যায়। বেডে শুয়ে কমফোর্টারের নিচে লেপটে থাকা এলিজাবেথকে একটানে নিজের কাছে নিয়ে আসে। শিউরে উঠলো এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকলো সে। ভয়ে গতি হারায় হৃদস্পন্দন। চোখ দিয়ে ছাপিয়ে জল ঝরতে থাকে অনবরত। রিচার্ড শক্ত চোখে তাকালে ছটফটানি কমে এলো এলিজাবেথের। ভেজা গলায় অস্পষ্ট স্বরে আওড়ালো, না প্লিজ, আমার প্রিয়।
কথা শেষ করতে দিল না রিচার্ড। নিরুদ্বেগহীন ভাবে দুহাতে তালি বাজাতেই লাইট বন্ধ হয়ে গেল রুমের। অতবার আবারও এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে যায় কোনরূপ বাক্য ছাড়াই। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ, নিঃশ্বাস নিতেও ভুলে গেল। রিচার্ডের ভারী শরীরের পুরো ভর ওর উপর দিয়ে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে এলিজাবেথের, তাও সরাতে পারছে না। সারাদিন ভয়ঙ্কর মিশনের পর শরীর অতিরিক্ত ক্লান্ত, পাশাপাশি ব্র্যাঙ্ক খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রিচার্ড। শত চেষ্টা করেও রিচার্ডকে এক চুলো সরাতে পারলো না এলিজাবেথ। না পেরে নিজের শরীর ছেড়ে দেয় বিছানায়, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে সিলিং এ। অমীমাংসিত হিসেব আবারও মেলাতে চাইলো। তার জীবনের প্রথম পুরুষ রিচার্ড, যেটাকে এত কাছ থেকে ছুলে লুটে নিল তার সর্বস্ব, আবার এত নৃশংস এক নরখাদক, যার ভিতরে হৃদয় বলতে কিছুই নেই। এর শেষ পরিণতি কি? এমন নানান কথা চিন্তা করতে করতে একসময় এলিজাবেথও ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাবে এলিজাবেথের ঘুম ভাঙলো অনেক দেরিতে। চোখ মেলে দেখলো রিচার্ড নেই পাশে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। নিজেকে খানিক গুছিয়ে অলসতা ঝেড়ে উঠে বসার চেষ্টা করলো। ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে পা নামাতেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণায় ছড়িয়ে পড়লো। মাথায় শিউরে উঠলো। ফর্সা মুখ ক্রমশ নীলচে হয়ে গেল। ঠোঁট গোল করে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। যন্ত্রণায় চোখ ভিজে উঠলো জলকণায়। একটু শান্ত হতে এদিক সেদিক তাকাতেই নজর গেল টেরেসের দিকে। পরক্ষণেই চোখ বিস্ময় ছানা বড়া হয়ে গেল। অবিশ্বাসে কয়েকবার হাত দিয়ে চোখ কচলালো, কিন্তু না, এটি কোনো কল্পনা নয়, এ তো সত্যি। দীর্ঘ 5 দিন কালো মেঘের রাজত্বে বন্দী থাকা আকাশে প্রথমবারের মতো সোনালি আলো ফুটেছে। সূর্যের উজ্জ্বল রশ্মি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক মুহূর্তের জন্য সব যন্ত্রণা ভুলে গিয়ে এলিজাবেথ তাকিয়ে রইল সেই উদিত আলোয়। মনের অজান্তেই ঠোঁটের কোণে প্রশান্তির এক ঝলক ফুটে উঠল এলিজাবেথের। শিরশিরে অনুভূতি নিয়ে নিভু নিভু চোখে তাকিয়ে রইল টেরেসের দিকে। যে জায়গাটা এতদিন খা খা রোদে শুকিয়ে গোমট হয়েছিল, সেটা এখন এক স্নিগ্ধ ফুলের স্বর্গ। বিস্তৃত টেরেস জুড়ে নানান বাহারের ফুলে ভরপুর, কোথাও এক চুল পরিমাণ ফাঁক নেই। যেন কেউ নিজের সমস্ত যত্ন আর ভালোবাসা ঢেলে সাজিয়েছে এই বাগান। প্রতিটি ফুল যেন বলছে কিপটেমে নেই, অপার উদারতায় সাজানো হয়েছে এই সৌন্দর্য। এলিজাবেথের চোখ জলজল করে উঠল। তবে বিস্ময়ের শেষ এখানেই নয়। চোখ ঘুরিয়ে মেঝের দিকে তাকাতেই হার্ট রেট বেড়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো মেঝেতে ভর্তি লাল গোলাপ, ডার্ক থিমের টাইলসে ঢাকা পড়ে গিয়েছে রক্তিম লালের মোহনায়। এলিজাবেথ এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন সূর্যের আলোয় ভেজা সকালে এত বড় ধাক্কা, এক বিশাল ধাক্কা। স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে বিস্ময়ে ভাসতে থাকলো সে।